একদম প্রথমে আজকে আপনাকে আমাদের এই স্টুডিওতে স্বাগত জানাই। এর আগে যেদিন এসেছিলেন আকাশবাণীতে, যতবার এসেছেন, তা এতদিন বাদে এখন এসে কিরকম লাগছে যদি একটু বলেন আমাদের। আপনাদের ভালো না লেগে আমার তো উপায় নেই। এর আগের কোনো অভিজ্ঞতা একটুখানি আমাদের সঙ্গে ভাগ করে নিন। আজ এর আগে আসার অভিজ্ঞতা। এখানে কতবার এসেছি, কতবার বকুনি খেয়েছি। কে বকুনি দিয়েছে? কে না, বীরেন ভদ্র থেকে আরম্ভ করে। আচ্ছা, কে না, সেই অবস্থা থেকে যে আজকে দিনেতে এইভাবে আসতে পারবো সেটা ভাবিনি। সত্যি আমরাও ভাবিনি। আমাদের সঙ্গে যারা একটু পরে টিউন করছেন তাদের বলি যে আমাদের স্টুডিওতে আজকের এই বিশেষ দিনে রয়েছেন প্রখ্যাত সাহিত্যিক শ্রদ্ধেয় শঙ্কর, এবং সত্যি সত্যি তাকে পাওয়া আজকের দিনে একটা বিশেষ প্রাপ্তি নিঃসন্দেহে আমাদের কাছে। আচ্ছা, আজ মাতৃভাষা দিবস পালিত হচ্ছে, মানে 90 বছরের দীর্ঘ জীবন আপনি দেখেছেন, এবং এই যে একদম ছোটবেলায় আপনার, সেই সময় আমরা বাঙালি যারা আমরা যেভাবে কথা বলতাম, সময়ের সঙ্গে সঙ্গে আমাদের ভাষা বদলে গেছে। এটাকে আপনার চোখে কিভাবে ধরা পড়েছে? আমি খুব কঠিন প্রশ্ন করলেন। তার আগে আপনাদের বলি যে ছাপার অক্ষরে যখন আমার স্কুলের ম্যাগাজিনে বেরোলো, খুব একটা গর্ব হলো যে আমি যাতা লোক নই। সেটা বোধহয় মাস্টারমশাইদের চোখেই প্রথম পড়েছিল। তা জানি না, ওরা স্কুলের ম্যাগাজিনে লেখা চেয়েছিলেন, আমি ওটা দিয়ে ফেললাম। মানে সেই আপনার লেখার হাতে খড়ি, তখন থেকেই বিভিন্ন জায়গায় লেখা বেরোচ্ছে। কিন্তু সত্যি করে যখন আমরা আপনাকে পেলাম প্রথম ছাপার অক্ষরে সেভাবে, মানে শঙ্করের লেখা বা মণিশঙ্কর মুখোপাধ্যায়ের লেখা, সেটা সেই 1955, তাই তো? কত অজানারে। না না, প্রথম একটা লেখা স্কুলের ছাপার অক্ষরে বেরিয়েছে। মাস্টারমশাইরা কয়েকজন বললে, বাহ, বেশ ভালো হয়েছে তোর লেখা। আমি তো বাড়ি চলে গেলাম। আমার মা আমার বাবাকে বললে, ওর লেখা ছাপার অক্ষরে বেরিয়েছে। বাবা খুব রেগে গেলেন, বললেন বেশি পাকাবো না করে নিজের অঙ্কটাতে একটু মন দিলে ভালো হয়। এই আমার প্রথম ইন্ট্রোডাকশন। কি বলবো, চুপচাপ থাকলাম। আর তখন থেকেই ভাবছি যে এমন একদিন হয়তো আসবে যেদিন আমার লেখা লোকে চাইবে, তখন কি হবে। তারপর তো অনেক দিন কেটে গেল, জানেন, কত কাণ্ড হয়ে গেল, বলবার নয়। তার মধ্যে একটা হচ্ছে যে শরৎচার্যের বাড়ির পাশেই আমাদের বাড়ি। শরৎচার্যকে তো সবাই চেনে, সবাই ভীষণ কাণ্ড। আমরা বলতাম যে আমরা যাতা লোক নই, আমরা শরৎচার্যের বাড়ির পাশে থাকি। ঠিক ঠিক। তারপর থেকে পাখি চক্রে এই আকাশ বাড়ি, তার সঙ্গে নানান রকম সম্পর্ক হলো। আর আমি ভাবলাম কত ভাগ্য করে এসেছি যে শরৎচার্যের বাড়ির পাশেই আমাদের বাড়ি। আপনার লেখায় কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বা তার বিভিন্ন সাহিত্য, তার কোনো প্রভাব আছে বলে আপনি মনে করেন? কত ভাবলাম না, জানেন, সত্যি হলো আমি যে একটা লেখক হব এবং করে শরৎচার্যের সঙ্গে আমার নাম বেরোবে, এটা কোনোদিন ভাবিনি। এটা নিয়ে বাড়তি পাওনা যাকে বলে তাই হয়েছে। আচ্ছা, এই যে ম্যাগাজিনে আপনার লেখাটা বেরোলো, সেই সময় বাবা না হয় বকুনি দিয়েছিলেন অঙ্ক করার জন্য, কিন্তু বন্ধু বান্ধবদের মধ্যে তখন বেশ আপনার নাম ডাক হয়ে গেছে না এটা বেরোনোর পরে? বন্ধু বান্ধবদের, স্কুলের বন্ধু যারা ছিল তারা বলতো যে তোর কি করে পেলি, আইডিয়াটা পেলি কি করে। আর আমি পাইনি, ওটা দ্বিজেন বাবু স্যার, তিনি দেশপ্রেমী ছিলেন, প্রায় জেলে যেতেন, জেল থেকে বেরিয়ে এসে আবার এসব করতেন, উনি আমাকে বলে দিয়েছেন। কেন মিথ্যে কথা বলবো, ওটা আমার নয়। তারপর থেকে দেখছি সংসারে সাহিত্যের ব্যাপারে যা করেছি বা করবার চেষ্টা করছি সবই ঈশ্বরের দয়া। না, স্কুলের ম্যাগাজিনে লিখলেন, তার পরবর্তী সময়ে সত্যিকারের, মানে আপনাকে আমরা পেলাম তো আপনার বিভিন্ন উপন্যাস বা বিভিন্ন প্রবন্ধ থেকে একটার পর একটা লেখা আমরা পেলাম, এবং তার একটা বড় মাইলস্টোন, যদি একদম শুরুর দিকে মাইলস্টোন বলি, তাহলে সেই কত অজানারে। এবং প্রথমেই কিন্তু আপনাকে যারা পাঠক তারা সাদরে গ্রহণ করলেন, যদিও অনেক সমালোচক বলেছিলেন যে এই একটাই বই লিখেছে, আর লিখতে পারবে না, অথচ পাঠকরা আপনাকে সাদরে গ্রহণ করছেন। তখনকার অনুভূতি কি বাংলা সাহিত্যের এই লেখার জায়গায় এসে? ভয়। কিসের ভয়? যে আমি তো এসবের যোগ্য নই, আমার দ্বারা তো এসব জিনিস হওয়ার কথা নয়, সুতরাং এর কাছে নতমস্তক হওয়া ছাড়া আমার কোনো কথা নেই। আর আমার মাস্টারমশাই, যিনি প্রায় জেলে যেতেন দেশপ্রেম করার জন্য, তিনি আমাকে
একটা কথা শিখিয়ে দিলেন। কথাটা আমার এখনো মনে আছে, আমি জানতাম না। সেটা হচ্ছে লিভারি অফ ফ্রিডম। যারা স্বাধীনভাবে চিন্তা করতে চায় তাদের জন্য এই ভাষা, এইটাকে সবাই মিলে তোমরা এগিয়ে নিয়ে যেও। আমি জেলে থাকবো না কোথায় থাকবো আমি তো জানি না, কিন্তু তোমরা এসব নির্ভয় হলো। ইনি কি সেই মাস্টারমশাই যিনি আপনাকে বলেছিলেন যে এমন ভাবে লিখো যে রাজভবনের সামনের নুড়ি পাথরগুলো যেন একেবারে কাঁঠালের বিচির মতো নরম হয়ে যায়, খেজুরের বিচির মতো খেজুরের বীজ ছাড়া নরম হয়ে যায়, এরকম কি বলেছিলেন তিনি? উনি বলেন অন্য একজন বলেছিলেন, আর একজন হেডমাস্টার তিনি আমাকে খুব ভালোবাসতেন, বিবেকানন্দ স্কুলের এই হেডম্যান। মানে আপনার লেখার জীবনে আপনার যারা মাস্টার মশাই তাদের একটা প্রভাব রয়েছে, তারা আপনাকে বারবার উৎসাহিত করেছেন। পুরোই, তাদের ছাড়া তো কিছু হয় না। হেডমাস্টার মশাই একদিন আমাকে বললেন যে তোমার তো অনেক মুশকিল হয়ে গেছে, তুমি বয়স কম হয়েও বেশি বয়সের ক্লাসে ভর্তি হয়েছো, কিন্তু তার জন্য দুশ্চিন্তা করো না, তুমি বিবেকানন্দের লেখাগুলো পড়তে আরম্ভ করো। আমি পড়তাম, উনি বলছেন ওখানে যা বলেছে একটু সিরিয়াসলি নিয়ে কাজ করবে, তাহলেই হবে। তার ফলে অত্যন্ত কম বয়সে আমি কিন্তু স্বামীজির অনেক লেখার অন্ধ ভক্ত হয়ে পড়েছিলাম। তারপরে নানান সময় মনে হতো যে উনি কেন এটা বললেন, আর আমাকে তো আমার হেডমাস্টার বলে দিয়েছেন যে এইগুলো বারবার পড়বে, টালি হয়ে যাবে, আর কিছু করতে হবে না। আমি সেই বুঝি চেষ্টা করতাম, কিছু হতো না। শুধু একটা গন্ডগোল হয়ে গিয়েছিল জানেন, আমাদের বাড়ির পাশে বাদল কাকু বলে এক ভদ্রলোক থাকতেন, লজ্জা লাভ দিলে ওর ঘরে চলে যায়। বাদল কাকু বলতেন যে ইংরেজিটা পড়তে হবে, বাংলা হয়ে অঙ্ক হয়ে এবার ইংরেজিতে জোর হলো। হ্যাঁ, উনি যখন অফিস থেকে এসে অফিস থেকে ফিরে এসে ইংরেজি স্টেটসম্যান কাগজটা দিয়ে বসতেন, আর একটা ডিকশনারি ছিল মোটা এত চেম্বার্স, উনি একটু পড়তেন আবার চেম্বার্স ডিকশনারি চলে যেতেন। একটা মজার ব্যাপার হলো, আমরা তাকে জিজ্ঞেস করতাম যে কাকু আপনি পুরনো কাগজগুলো বিক্রি করবেন কবে? বলে হ্যাঁ কত দরকার, যত কাগজ চলে যাচ্ছে তাদের ডেকে নিয়ে আসতাম, যে উনি তাদের শুধু দোস্ত করে টোরে একজনকে ঠিক করতেন। আপনার বোধোদয় যখন লিখলেন এবং সেটা প্রকাশ পেল, তখন আপনি সেটি পাঠিয়েছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাছে, এবং উনি সেই লেখাটা পড়ে একটা কথা বলেছিলেন যে রাইট বোল্ড বেপরোয়া। তো যখন এরম একজন অগ্রজ মানুষের কাছ থেকে আপনার কাছে এমন ধরনের কথা আসছে, তখন কিরকম লাগলো, সেই অনুভূতিটা একটু জানতে চাইছি। দেখুন, আমি সবসময় সবচেয়ে খারাপটাই ভেবে নিতাম যে আমার দ্বারা তো আর হবে না, এরা সব বলছেন, এরা যা বলছেন তাই মেনে চললে ভালো হয়। আমি শরৎবাবুকে আমি আমার সাহিত্য গুরু বলে মনে করতাম। আপনি তো বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় কাজ করেছেন এবং প্রচুর মানুষের কাছাকাছি এসেছেন, তো আপনার লেখাগুলোতেও যার জন্য যখন আমরা চরিত্রদের পাই তখন তাদের নানান রং, তাদের নানান বর্ণ আমরা পাই। তো এই চাকরিগুলো, সেগুলোও কি আপনাকে লেখাতে অনেকটা সাহায্য করেছে, এই মানুষগুলোকে চিনে নিতে বা তৈরি করতে? সাহায্য করেনি এমন প্রচুর আছে। বারিনবাবু বলে একজন আমাদের হেড টাইপিস্ট ছিলেন, তিনি আমাকে খুব ভালোবাসতেন। তিনি আমাকে বলছেন যে একজন কোনো ভালো লোককে দিয়ে না তোমার লেখাটা একটু দেখিয়ে দেওয়া দরকার। রামকৃষ্ণবাবু বলে একজন ছিলেন, তিনি বিএ অনার্স ইন ইংলিশ ছিলেন, আমাদের সঙ্গে করতেন। ওকে পড়তে দিলেন, উনি 3-4 দিন পড়ে আমাকে কিছু বললেন না, বারিনবাবুকে লেখাটা ফেরত দিলেন, দিয়ে বললেন ওর কিছু হবে না, কিছু নেই, ওটা আর ওকে বলছি না, কিন্তু এটি হচ্ছে সত্যি। আমার মনটা খুব খারাপ হয়ে গেল যে একজন প্রথম পাঠক তিনি এই কাণ্ডটা করে দিলেন। আর আমি তখন থেকে এখনো পর্যন্ত সব সময় তরুণ লেখকদের বলে থাকি যে খবরদার কোনো চেনা লোককে তোমার বই পড়তে দিও না। আমি এখনো সেটা খুব মেনে চলি। মানে ব্যক্তিগতভাবে না চেনাই ভালো, তার চেয়ে একদম পাঠক যে লেখককে চেনে না, মানে এইরকম একজন মানুষ যদি তার সমালোচনা করেন সেটা মনে হয় অনেক বেশি গ্রহণযোগ্য মনে হয় আপনার কাছে। আমার সবসময় মনে হচ্ছে যে চেনা লোকের লেখা মূল্যায়ন করা সম্ভব নয়, এবং এই সর্বনাশ হয়ে অনেক লেখকের সর্বনাশ হয়েছে।
সেটা না হওয়াই ভালো। কিন্তু আপনি যখন প্রথম লিখছেন, মানে প্রথম পর্বের দিকে আর কি, তখন আপনার লেখা সেটা পড়ি অন্নদা শঙ্কর রায়, তিনি বলছেন যে আপনার এই প্রথম সাফল্য যেন শেষ সাফল্য না হয়, এবং তারপর একের পর এক সাফল্য। আপনার চৌরঙ্গি তার বোধহয় 125 সংস্করণ হয়ে গেছে অলরেডি, মানে সেটা আমি বলছি ধরো 22 সালেই হয়ে গেছে, এখন তার মানে সেটা আরো বেড়েছে। তখন আমার প্রকাশক দুটো জিনিস বললেন যে কয়েকজন বিখ্যাত লোককে আপনাকে গিয়ে বইটা দিতে হবে। ওইখানে তুষারকান্তি ঘোষ গল্প করতে আসেন ওই দোকানে, ওকে গিয়ে একটা বই নমস্কার দিয়ে। আমি তো বইটা লিখে ওর নাম লিখে ওখানে গিয়ে দাঁড়ালাম। তুষারবাবু আমাকে দেখে উঠে এসেলেন, বললেন কাকে চাইছে ও? আপনাকে চাইছে। তখন আমি বললাম যে এই বইটি ওর হাতে দিলাম, দিয়ে প্রণাম করে চলে আসছি, খানিকটা এগিয়ে এসছি, বেরিয়ে এসছি। আমার সঙ্গে বললেন, ও শঙ্কর, ও যাচ্ছেন কোথায়? দাঁড়ালাম। উনি বললেন, এই নিন 4.5 টাকা। আচ্ছা, 4.5 টাকা দিয়ে শুরু? হ্যাঁ, আমার একটা পলিসি আছে, কোন নতুন লেখকের বই আমি বিনা পয়সায় নিই না, আমি দাম দিই। এবং আপনিও তাই করবেন সারা জীবন। প্রথম লেখকের কোন বই বিনা পয়সায় নেবেন না, বুঝলেন? আমি বললাম, হ্যাঁ তাই করবো। তার থেকে আমি জীবনে কখনো কোন নতুন লেখকের বই বিনা পয়সায় নিইনি। আসলে আজকের এই আড্ডায় কিন্তু একজন সাহিত্যিক তার সমসাময়িক বা তার পরবর্তী সময়ের যারা সাহিত্যিক তাদের বই নেওয়া এই কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখবেন, তার কিন্তু উনি কিন্তু একটা ইঙ্গিত দিয়ে দিচ্ছেন। ঠিক, আপনার লেখা বারে বারে আমরা পর্দায় দেখেছি, কখনো সীমাবদ্ধ, কখনো জন অরণ্য, কখনো চৌরঙ্গি। তো আপনার কি মনে হয়, ধরুন লেখার একটা নিজস্ব ভাষা আছে, ছবির একটা নিজস্ব ভাষা আছে, তো পাঠক এবং দর্শক কখনো এক হতে পারেন, কখনো আলাদাও হতে পারেন। আপনার কি মনে হয় আপনি লেখায় যে ছবিটা তুলে ধরতে চেয়েছেন পর্দায়, চলচ্চিত্রে, সেই ছবিটা, সেই ভাষাটা কি প্রকাশ হয়েছে? দেখুন, ঠিকই একই প্রশ্ন আমাকে বিশ্ববিদ্যালয়ের এক জায়গায় গিয়েছিলাম, সেইখানে জিজ্ঞেস করে বসলো। আমি গিয়েছিলাম বক্তৃতা করতে, এবং সঙ্গে পাশাপাশি যে কাণ্ডটা চলছে আমার ধারণা ছিল না। তা হঠাৎ ওইখানে জিজ্ঞেস করে বসলো যে আপনার মতামত কি? আমি বললাম, এই প্রশ্নটা লেখককে না করলেই ভালো হয়। লেখাটা হচ্ছে তার কন্যার মতো। যখন চলচ্চিত্রের জন্য তাকে দেয়া হবে তখন তো সে জেনে শুনেই দিয়েছে, শুধু তার সমালোচনা করবার বা বেশি কথা বলার অধিকার তার নেই। আর আমারও সেই একই অবস্থা। আমি ভালোও বলতে পারবো না, খারাপও বলতে পারবো না। ওটা আপনাদেরই হিসেব করে নিতে হবে। যা করেছেন তারা তিনি করবেন, আমার আর তাতে কিছু অধিকার রইল না। অধিকার চাইলে সেটা ছেলে মানুষের মতো ব্যাপার হয়ে পড়ে। সুতরাং আমি এই বিষয়ে আপনাদের কিছু বলবো না, আপনারা যা স্থির করবেন তাই হবে। কিন্তু একটা বিষয় আপনার কাছে জানতে চাইতে পারি যে আপনি নিজেও তো ধরুন এই সময়ে যে গান হচ্ছে, যে বাংলা ছবি হচ্ছে, যে বাংলা সাহিত্য তৈরি হচ্ছে, কোথাও কি আপনার মনে হয় যে আমাদের জন্য, বাংলার জন্য মানে ক্রমশ উত্তরণ ঘটছে, নাকি আগের সময় থেকে কোথাও মনে হচ্ছে একটু কম হয়ে যাচ্ছে? কি মনে হচ্ছে, সেই সম্মান কি দিতে পারছি সব জায়গা থেকে, সব মাধ্যম থেকে? আমি অত ভেবে কোনোদিন সিনেমা দেখিনি, জানেন, সত্যি কথা বলতে। আমার মনে হচ্ছে আমার লেখা থেকে ওটা যেটা করেছে বা বাইরের বিশ্ববিদ্যালয় তো তারা এসব ভাষা খাওয়াচ্ছে, তারা করুক, আমার এতে অধিকার নেই। কেন, আমি ভালো বললেও খারাপ, আমি খারাপ বললেও খারাপ। এই যে ধরুন আপনি যখন লেখালেখি করছেন, সেক্ষেত্রে যে অগ্রজ সাহিত্যিকদের সাহায্য আপনি পেয়েছেন, তারা লেখা পড়ে ভালো লেগেছে কি মন্দ লেগেছে সেটা বলা, বা আপনার লেখা নামকরণ করছেন প্রেমেন্দ্র মিত্র, বা ধরুন পড়ে জানাচ্ছেন যে আপনার লেখা পড়ে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই লেখাটা থেকে আমি জননী জন্মভূমিকে পেলাম, যেন পুরোটা মনে হচ্ছে। তো এই যে সেই আপনাদের সময় এই পাওয়াটা, আর এখন যারা নতুন লিখছে তাদের অগ্রজরা এইভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন বা এগিয়ে নিয়ে যাচ্ছেন। এটা তো ঝগড়াঝাড়ির ব্যাপার নয়, নিজের কেরামতি দেখাবারও ব্যাপার নয়। তবে আমি এখনো মনে করি যে নিজের লেখা একে দিয়ে দিলে, সিনেমা কেই হোক দিয়ে দিলে, আমার আর সে সম্বন্ধে প্রকাশ্যে কিছু বলার
থাকা উচিত না। নতুন যারা লেখালেখি করছেন এখন, তাদেরকে আপনি কি বলতে চান? তাদের আমি বলতে চাই, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। যে পরিবর্তনের জন্যই তুমি দিয়ে দিয়েছো, সেটাকে নিয়ে বেশি ওস্তাদি করো না। বাংলা ভাষা বা সাহিত্য বাংলায় লিখে কি সত্যি সত্যি আন্তর্জাতিক স্তরে পৌঁছানো যায়? যখন আপনার চৌরঙ্গি এই লেখার অনুবাদ হলো এবং সেই লেখার ইংরাজি অনুবাদ, তার হাত ধরেই কিন্তু আপনি বাংলা থেকে গেলেন বাইরে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে চলে গেলেন, তাহলে কি বাংলা সাহিত্য তার অনুবাদ হলেই একমাত্র আন্তর্জাতিক স্তরে আমরা পৌঁছতে পারবো? সবই সম্ভব, সবই সম্ভব। শুধু আমি মনে করি যে তোমার অধিকার বাইরে যেও না। যিনি ছবি করেন তিনি ছবি করার জন্যই করেন, সুতরাং তার কতগুলো আছে। আমার জীবনের একটা সবচেয়ে স্মরণীয় ঘটনা, একটা লেখা বেরোনোর পরেই সত্যজিৎ রায় আমাকে ফোন করে বললেন যে এটাতে আমার ছবি করবার ইচ্ছে, তবে এখন কাউকে বলবেন না, সময় মতো আমিই বলবো। এটা কোন লেখাটা? সত্যজিৎ যে বইটা সীমাবদ্ধ করেছেন। একদিন আমি অফিসে ঢুকছি সকালবেলায়, দেখি উনি ওর গাড়িটা নিয়ে আমার অফিসের সামনে ওয়েট করছেন। আমি বললাম, আরে আপনি এখানে কি ব্যাপার? বললে আমাদের একটু দেরি হয়ে যাচ্ছে, আপনি হয়তো ভাবছেন যে আমার আর নেই, তাই এই নিন আমার নামে একটা চেক সই করা। বললো আপনি এইটা না দিলে আপনার হবে না। এইটাই তো এটার ইতিহাস, যে সত্যজিৎ রায় রাস্তায় দাঁড়িয়ে আছেন আমার মতো একজন সাধারণ লোককে তার নামের একটা চেক দিতে। চেকটা আমি নিচ্ছি কারণ এটা আমার পক্ষে মহামূল্যবান, কিন্তু তার বেশি তো কিছু নয়। একটু আপনার বিদেশ ভ্রমণের অভিজ্ঞতার কথা শুনি। আপনার লেখার জন্য, সাহিত্যের জন্য আপনি প্রথমে গেলেন দিল্লি এবং তারপর বিভিন্ন জায়গায়, রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স। এই ভ্রমণের অভিজ্ঞতা শুনি, কারণ এই ভ্রমণ তো বাংলা সাহিত্যের জন্যই, এবং যদিও তার ইংরাজি অনুবাদ লোকের কাছে পৌঁছেছিল, তবু আমরা তো গর্ববোধ করি তার জন্য। সেই ভ্রমণের অভিজ্ঞতা একটু শুনবো। এর তো শেষ নেই জানেন। একজন বিখ্যাত বাঙালি আর্টিস্ট, প্যারিসে মস্ত বড় সফল ডিজাইনার, তিনি একদিন আমাকে ফোন করলেন, করে বললেন আমি অসুস্থ হয়ে নার্সিং হোমে আছি এবং আমি আপনার লেখাগুলো পড়ছি আর আমার ভীষণ ভালো লাগছে। আপনাকে আমি একটা টিকিট এবং সমস্ত খরচের পাঠিয়ে দিয়েছি, আপনি এখানে আসুন। আমি একজন বাংলাদেশিকে ঠিক করে রেখেছি যে আমরা ফরাসিরা যারা না জানলেও সাহায্য করবে, আর আপনি তো থাকবেন আমার সঙ্গে, আর আমি তো আপনাকে নিয়ে ঘুরবো, ততক্ষণে আমার শরীর ভালো হয়ে যাবে। বললেন আপনি ওখানে যা যা লিখবেন সব আমার। তা আমি বললাম যে আপনার কোনো গাইডেন্স আছে? বললে আছে, কিন্তু আপনার সেটা ভালো নাও লাগতে পারে, আপনি মানুষের ভালো জিনিসটা বড্ড বেশি দেখতে চান। আর আমার নির্দেশ টু মাই টিম হচ্ছে যে আপনি 2-4টে খারাপ কথাও বলুন, এইটা করলে আপনার লেখার কোয়ালিটি অন্য হয়ে যাবে। শুনেছিলেন সে কথা? আমি শুনিনি। আমি বলেছি আমার যা স্বভাব আমাকে সেইটা করতে দিন। নিন্দা করার লোক আপনার যথেষ্ট আছে এখানে, তারা করে যাবে। আমি অন্য লোকের কথা ভেবে ঠিক কাজ করতে পারি না জানেন। উনি বলে তাহলে ঠিক আছে করবে, আমি তো আপত্তি করিনি, তাই হলো। একের পর এক এই যে লেখা লিখেছেন, ধরুন ভাষা ব্যবহার, একটা সাহিত্যে ভাষা ব্যবহার, আপনি যখন আপনার উপন্যাস লিখছেন এবং পরবর্তী সময়ে যখন আপনি রামকৃষ্ণ, বিবেকানন্দের উপর লিখছেন বা চরণ ছুঁয়ে যায় লিখছেন, সেখানে এই দুটো ধরনের লেখার মধ্যে ভাষা ব্যবহার, সেক্ষেত্রে কি বিষয়টা খেয়াল রেখেছিলেন? দেখুন, আমার কখনো মনে হয়নি যে প্রত্যেকটা কমিউনিকেশনের জন্য প্রত্যেকটা আলাদা ভাষা লিখতে হবে। তুমি যা পারো সেইটাই লিখে যাও, তার ফলাফল কি হবে সেটা যারা নেবে তারা বুঝবে, ওটা তোমার কাজ নয়। আরেকটা বিষয় আমাদের সময় দেখেছি, আমরা যখন একটু ছোট ছিলাম তখন দেখেছি বিভিন্ন অনুষ্ঠানে বই দেওয়ার একটা রেওয়াজ ছিল, বই উপহার দেওয়া, এবং সেক্ষেত্রে আপনার লেখা শঙ্করের বই, মানে তখন এই একদিন হঠাৎ বা এই ধরনের বই বিভিন্ন অনুষ্ঠান, বিশেষ করে বিয়ে বাড়ি উপহার দেওয়ার জন্য, শুধুমাত্র পাঠকদের কিনে পড়বার জন্য নয়, উপহার দেওয়ার জন্য, বা এক ব্যাগ শঙ্কর ছোটদের কাছে জন্মদিনে তুলে দেওয়া।
তো তখন আপনার কি মনে হতো যে এই যে এত মানুষ শুধু বই উপহার দিচ্ছেন এবং সেখানে বেছে নিচ্ছেন আপনার লেখা, তা লেখক হিসেবে আপনার কি অনুভব হতো তখন? ভয় হতো, বেশি পেয়ে যাচ্ছে কিনা, এত কি কি হবে। তার মধ্যে যেটা বলছিলাম যে আমার প্রকাশক বললেন যে দু একজন বিখ্যাত লোককে বইটা পাঠাতে হবে, নাহলে হবে। তাও তো একটা বই উনি বললেন অন্নদাশঙ্কর রায়, উনি আইসিএস তখন আর তুঙ্গে শান্তিনিকেতনে থাকে, বলছিলেন শিবা। ওকে ওকে একটা পাঠান। উনি দিলেন, আমরা পুস্তকটি পেয়ে খুব খুশি হলাম, ভগবানের কাছে প্রার্থনা করি যে আপনার প্রথম সাফল্যই যেন জীবনের শেষ সাফল্য না হয়। এইটি একমাত্র চিন্তা জানেন, যে জীবনের প্রথম সাফল্য যেন শেষ সাফল্য না হয়। আরেকটা বিষয় খুব লক্ষ্য করা যে ধরুন সময় বদলেছে, এখন কিন্তু ধরুন আমাদের এই বাংলায় একটা বড় সংখ্যক ছেলে মেয়ে তারা ইংরাজি মাধ্যমে পড়ছেন এবং তারপর যখন লিখছেন বা একটু বড় হয়ে যখন বই পড়ার অভ্যেস তৈরি হচ্ছে তখনও কিন্তু বেছে নিচ্ছেন ইংরাজি বই। আমরা যখন এবারের বইমেলায় গেছি দেখেছি যে যেখানে আলাদা করে ইংরাজি বইয়ের স্টল রয়েছে সেখানে একটা অসম্ভব ভিড়, বিশেষ করে একদম এই প্রজন্মের ছেলেদের। কোথাও কি তারা বাংলা থেকে সরে যাচ্ছে, বাংলা বই পড়া, বাংলায় লেখা, মাতৃভাষায় পড়া, মাতৃভাষায় লেখা। আপনার কি মনে হয় এটা কি আমাদের জন্য একটু আশঙ্কার জায়গা, নাকি এমনটাই সময়ের সঙ্গে সঙ্গে মেনে নেওয়া উচিত? শঙ্কাও নেই, আশঙ্কাও নেই। আচ্ছা, একটা বলি, এই বইটার ইটালিয়ান এডিশন বেরোলো, চৌরঙ্গি। হ্যাঁ, তা আমি যার কাছে কাজ করতাম তিনি নিজে থেকে ইটালিয়ান এডিশনটা মিসেস একে পাঠিয়ে দিলেন, যে আমার সহকর্মী তিনি এটা একটা ইংরেজিতে এই ইটালিয়ান যে বেরিয়েছে ওর ইচ্ছে আপনাকে এটা দেয়। উনি সঙ্গে সঙ্গে একটা চিঠি দিলেন আমাকে, যেটা আমার খুব আনন্দের ব্যাপার যে তোমার ইটালিয়ান এটা বেরিয়েছে, এটা আমি আমার লাইব্রেরিতে রেখে দেবো। তারপরে অনেকদিন পরে যখন ব্রিটিশ বুক ফেয়ারে গেছি, সেখানে একদিন এমন হলো, যারা ছিল তারা বলে আজকে আশ্চর্য ব্যাপার, টিউব রেলওয়েতে সব লোক বসে বসে আপনার এই বইটা ওই খবরটা দেখছে এবং অর্ডার দিচ্ছে। এটা আপনার কি মনে হচ্ছে? আমি কিছু বুঝতেই পারছি না। এটা আমার ভাগ্যে ছিল, হয়েছে। আপনি তো এত ধরনের লিখেছেন, এত বই লিখেছেন, প্রবন্ধ, গল্প, উপন্যাস। আপনার কোন লেখাটা লিখে মনে হয়েছে এইটা ঠিক আমার মনের মতো হয়েছে বা এটাই আমি লিখতে চাইছিলাম, বা আপনি ভীষণ খুশি হয়েছেন লিখে? আমি বুঝতে পারি না, লোকে যারে বড় বড় সেই বড় হয়, এই পুরনো থিওরিটা আমি এখনো বিশ্বাস করি। সেটা তো ওই ব্রিটিশ এক্সিবিশনে জোরে গেলাম, সেখানে বুঝতে পারলাম। তখন একটা গুজব ছিল যে হোটেল জীবন সম্বন্ধে একজন আমেরিকান লেখক বই লিখে ফেলেছেন, তিনি এর সূচনা করেছেন। ইনি আমার নামটা তখন বলতো না, যে হোটেল জীবনের এটা ইনি প্রথম। কিন্তু আমরা তো জানি যে এর লেখা বেরোবার অনেক আগে বেরিয়েছে। ইনি হচ্ছেন পৃথিবীর মধ্যে প্রথম। সেটা ওখানে গিয়ে আপনি শুনছেন? হ্যাঁ, ব্রিটিশ লাইব্রেরিতে একটা বিরাট মিটিং হচ্ছে, সেইখানে আমরা দেখুন, আপনারা দয়া করে বললেন তাই শুনলেন, ওই বইটা আমি এখনো পড়িনি, সত্যি পড়িনি। আর ওই বইটা বোধহয় আপনার লেখার প্রায় 4 বছর বাদে ওই বইটা প্রকাশিত হয়েছিল। মানে আপনি এক জায়গায় লিখেও ছিলেন যে আমি এই বই পড়িও নি, কিন্তু আমার যে লেখাটা সেটা আমি আমার জীবন দিয়ে দেখেছি। আবার যখন হোটেল জীবনের কথা বললো, তখন আপনি যখন চৌরঙ্গি লিখেছেন এবং মানুষের কাছে পৌঁছেছে, জনপ্রিয় হয়েছে, তখন আবার বেশ কিছু সমালোচক বলেছেন যে এই হোটেল, এই রেস্টুরেন্টের এই জীবন তো উনি দেখেননি, উনি কি করে ছবি আঁকবেন? আপনি সত্যি সত্যি কিভাবে আঁকলেন এই নিখুঁত ছবি? আমি কিছুই করিনি, জানেন, সত্যি কথা বলতে, চেষ্টা করে কিছু করিনি। আমি স্পেন্সার্স হোটেলের যারা কাউন্টারে থাকতো তাদের সঙ্গে আমার ভাব ছিল খুব, তাদের সঙ্গে গল্প করতাম, তাদের করতাম। তাদের অনেকে চাকরি দিয়ে চলে গেল, আমি তখন ওদের কাছেও যেতে, কি দাদা, কি ব্যাপার, কি হচ্ছে, এরা হচ্ছে, এই হতো। যাদের কাছে কাজ করতাম তিনি বললেন, পাকামোর একটা শেষ আছে,
হোটেল কিছুই জানেন না, কিন্তু তাদের মুখে কথা শুনে উনি লিখে ফেললেন। এই কি হয় নাকি? যারা সেটা শুনতো তারা সে আমাকে বললো, আপনাকে বড় অ্যারোগেন্ট মনে করেন আমাদের সাহেব, যে আপনি এইসব কথা শোনার জন্য ভালোবাসেন, কিন্তু আপনি যে জানেন না সেটা হিসেব দেননি। এতে আর কি হতে পারে? একজন বিখ্যাত লেখিকা বহুবার বিদেশে গেছেন, তিনি সম্পাদককে চিঠি লিখলেন, যে হোটেলে থাকেনি দেখেনি তার সম্বন্ধে তাকে দিয়ে লিখেছেন কেন? স্টেজ অফ ইয়ে হচ্ছে। সেই চিঠিটা আমার কাছে পাঠিয়ে দিলেন যে আপনি কি উত্তর দেবেন? আমি কি উত্তর দেবো বলুন তো? আমার উত্তর দেওয়ার কিছু নেই। আপনি ওকে লিখতে বলুন না, লিখুন না। কিন্তু এমন তো নয় যে আপনি এই হোটেল জীবনটা দেখেননি, কারণ আপনি তো বেশ অনেকগুলো দিন, এবং অমিয় চক্রবর্তী আপনাকে সেই সুযোগটা করে দিয়েছিলেন, বলছিলেন সেটা যে যেখানে গিয়ে আপনি সেই জায়গাগুলো দেখতে পারেন, ঘুরতে পারেন। তাহলে সেখান থেকে তো অনেক অনুভূতি এসেছে এবং সেগুলো চোখের সামনে দেখেওছেন। আপনি বিমল মিত্রের কথা বলছিলেন, আরেকটু শুনি। কয়েকজনের কাছে আমি বিশেষভাবে ঋণী। প্রথম পর্বে বিমল মিত্র, তিনি ন্যাশনাল লাইব্রেরিতে এসে পড়াশোনা করতেন, ওখানে বসেই লিখতেন। আর ওখানকার কর্মী, তিনি আবার একটু এই চর্চা করতেন কি হলে কি হয়। ওর কাছেই জীবনের অনেক কিছু আলোচনা প্রত্যেক দিনই আলোচনা হতো, হাঁটাহাঁটি হতো। আরেকজনের কাছ থেকে একটু রাবড়ি চূর্ণ পাওয়া যেত না? হ্যাঁ, রাবড়ি চূর্ণ শিবরাম চক্রবর্তী, সেটা একটু তার সঙ্গে রাস্তায় দেখা হতো। দেখা হলে আমাকে বলে, কি গো এত উদাস ভাবে হাঁটতে হাঁটতে চলেছ কেন? নাও একটু রাবড়ি চূর্ণ খাও। রাবড়ি চূর্ণটা কি জিনিস? বললো, কাউকে বলো না, এইসব খাও আর মন দিয়ে লেখো। আপনি কি এখনকার লেখা থেকে একটু আগামীর সময় সত্যি বাংলা ভাষা সাহিত্য ঠিক কতটা এগোতে পারে, কোন দিকে যেতে পারে, আপনার কি ভাবনা, কি মনে হয়? মাঝে মাঝে শুনতাম যে এদেশের বাঙালিরা আর নিজের ভাষাতে আগ্রহী নয়, তারা ছেলে মেয়েদের শুধু বলছে তোমরা ইংরেজিটা ভালো করে শেখো, ওটাতেই অন্য। নিশ্চয়ই তার একটা কারণ আছে, সেটা তারা করে যাবে। এবং এমন দৃশ্য দেখেছি এয়ারপোর্টে, ক্যালকাটা এয়ারপোর্টে, আমার মেয়ে যাবে চলে, ও আমার সামনে পেছনে দাঁড়িয়েছে, আমি করেছি ওকে ঢোকাবো, এমন সময় দেখি দুজন মেম সাহেব ওর সাথে কি কথাবার্তা বলছে। তারা এগিয়ে এলো, এসে বলল, এই দুটো বই কি আপনি লিখেছেন? হ্যাঁ বলে, আমি এই বইটা বিদেশ থেকে কিনেছি, কিনে এই হোটেলটা দেখবার লোভে এখানে চলে এসেছি। আমি বললাম, আমার ভাগ্য আপনি করেছেন। বলে, আরো অনেক লোক একদিন আপনার বই পড়েই কলকাতা শহরের হোটেল দেখতে আসবে, এইটা আপনাকে বলতে পারি। আমার অবাক লাগলো, আমার মেয়েও একটু অবাক হয়ে গেল যে কি ব্যাপার। এর থেকে ভাগ্য কি হতে পারে যে আমি যাদের কথা লিখেছি তারাই এখন কৌতূহলের হয়েছে এবং বলছে যে একদিন এমন হবে যে শুধু আপনার বই পড়েই অনেক লোক এখানে আসবে। এর থেকে গর্বের কি কিছু আছে আমরা? না, আমার কিছু গর্ব নেই, এটা মুশকিলে পড়ে যাচ্ছে এইটি বলতে হয়। এবং দেখুন, আপনার বই থেকে সরাসরি যেমন চলচ্চিত্র তৈরি হয়েছে, তেমনি কিন্তু পরবর্তী সময় এমনও ছবি তৈরি হয়েছে যেখানে বলা হচ্ছে যে আপনার লেখার উপর ভিত্তি করে তৈরি হয়েছে, সরাসরি লেখা নয়। যখন সৃজিত মুখার্জি ছবি তৈরি করছেন তখন তিনি বলছেন সরাসরি উপন্যাস নয়, কিন্তু এই উপন্যাস অবলম্বনে আমি ছবিটা তৈরি করছি। মানে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্ম কিন্তু এই ছবি বা এই গল্প বা আপনার বিভিন্ন লেখা কিন্তু পৌঁছে যাচ্ছে, তাই নয় কি? মানে সত্যি সত্যি আপনি যেমন বলছেন, এটা আমাদের সত্যি সকলের গর্ব, মানে আপনার লেখা, আপনার সাহিত্য। আর আজকে সবচেয়ে ভালো লাগে যে আজকে আমাদের স্টুডিওতে আপনি উপস্থিত আছেন। আমার ভাগ্য, এটা আমাদের ভাগ্য যে মানে আপনাকে পাচ্ছি এবং আপনার কাছ থেকে সেই সমস্ত কথাগুলো শুনতে পাচ্ছি। নানান বিষয় নিয়ে তো লিখেছেন, কিন্তু এখন কি মনে হয় যে কোনো একটা বিষয় যেটা আপনার ইচ্ছে ছিল কিন্তু এখনো পর্যন্ত লেখা হলো না? সেটা সবসময় যা লিখতে আরম্ভ করি সেটাতেই মনে হয়
যেটা এতদিন লেখা হলো না। তার মধ্যে একটা হচ্ছে এই যে বইটা শেষ করেছি শীঘ্রই বেরোবে। আচ্ছা, বেরোবে, তো আশা করছি আমি তো 6-7 দিন। এটা হচ্ছে আমার জীবনে যাচ্ছি। কাদের সঙ্গে দেখা হলো, কি হলো, খানিকটা আত্মজীবনী। আত্মজীবনী বলতে পারে। হ্যাঁ, কোথাও ফেল করেছি, কোথাও করছি, এইসব নিয়ে একটা করেছি লেখা, প্রুফ লেখা হচ্ছে। হ্যাঁ। আমার যারা বন্ধু তারা নিয়ে গিয়ে করে দিচ্ছে। অর্থাৎ যে লেখার মধ্যে দিয়ে আমরা এখনো পর্যন্ত সাহিত্যিক শঙ্করের জীবনের যে দিকগুলো হয়তো জানি না, সম্পূর্ণ জীবনের ছবিটা আমরা খুঁজে পাবো। এবং বারবার আপনাকে যখনই জিজ্ঞেস করছি, আপনি বারবার বলেছেন আপনার সাহিত্য জীবনে বারে বারে ভয় হয়েছে যে যেটা হচ্ছে সেটা তার যোগ্য আমি কিনা, যেটা পাচ্ছি আমি তার যোগ্য কিনা। ধরুন আজ আপনি 90 পেরিয়েছেন, এখনো কি মনে হয়, এখনো এই সন্দেহটা কি রয়েছে? প্রত্যেকবারই থাকি বোধহয়, ওর থেকে বোধহয় মুক্তি নেই, জানেন। এটাই বোধহয় যে কোনো সাহিত্যিক, যে কোনো স্রষ্টার সবচেয়ে ভালো জায়গা, মানে এগিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বড় জায়গা। এরপরে কোন লেখার ভাবনা তৈরি হয়েছে এখন? এই যেটা লিখলাম, এটা কি রিয়াকশন হয় বুঝি, তারপরেরটা হলে ঠিক হয়। নিঃসন্দেহে এটা আরো একটা বাংলা সাহিত্যের বেস্ট সেলার হবে। এবার আজকে যারা এই মুহূর্তে, অনেকেই আমরা ভয় পাচ্ছি যে এখন কত কিছু চলে এসছে আমাদের সামনে। টেলিভিশনকে নিয়ে একসময় মানুষ ভয় পেয়েছে, এখন মোবাইল ফোন, তার মধ্যে কত কি পেয়ে যাচ্ছি। বাংলা বই, বাংলা সাহিত্য, তার পাঠ্য, একেবারে বই খুলে বইয়ের পাতা উল্টে পড়বেন, তার পাঠ্য কি কমে যেতে পারে বা কমতে পারে? আপনার কি মনে হয়? আপনি প্রত্যেক বছর, মানে বিগত বেশ কয়েক বছর ধরে আপনি নিয়মিত বই মেলায় যান, এটা বই মেলায় যারা যান তাদের কাছে একটা বড় পাওয়া। মানে আপনার কি এই বই মেলা দেখে বা বিভিন্ন পাঠকদের দেখে আপনার কি মনে হয় যে এই এত রকম মাধ্যম চলে এসেছে, তারপরে সত্যি সত্যি বইয়ের পাতা উল্টে, বইয়ের নতুন বইয়ের গন্ধ শুঁকে বই পড়বার মতন মানুষজন দীর্ঘদিন থাকবেন? কি মনে হয়? আমার মনে হয় থাকবেই, এইটুকুই আমাদের ভাগ্য। বিভিন্ন সময় বিভিন্ন রকম স্বীকৃতি আপনি পেয়েছেন। আপনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন, আপনি ডিলিট পেয়েছেন, নানান পুরস্কার পেয়েছেন, কলকাতা শহরের শরীফ হয়েছেন। তবু মনে হয় যে আপনার জীবনের সেরা পাওয়া উপহার কি সেটা? ভালোবাসা, বিশ্বাস। সম্মান নিয়ে কি হবে বলুন না? সম্মান তো একটা কিছু দেবে, সেটা ঘরের একটা জায়গাতে থাকবে। তার মধ্যে অনেক রকমের লোক আসে, যেমন শঙ্করাচার্য একবার কলকাতায় এসেছিলেন। সেখানে উনি বললেন যে আমি শঙ্করের সঙ্গে একটু দেখা করতে চাই এবং একটা সম্মান দিতে চাই। আমি তো অবাক। উনি একবারই কলকাতাতে এসেছেন, আমাকে একটা নিদর্শন দিলেন। সেটা কি ছিল আমি এখন জানি না, মানে ওই রূপো এইসব একটা তৈরি। আচ্ছা, স্মারক একটি। আমি বললাম, আপনি আমাকে বললেন, এটা আমার ভাগ্য। আমার শুধু একটাই হয়েছে যে আমি জীবনে আমার নিজের প্রচারের জন্য কারোর কাছে যেতে পারিনি, যেতে হয়নি। আমাদের মনে হয়েছে যেতে হয়নি। তবু অনেকে বলেন যে তথাকথিত যে বিভিন্ন সাহিত্য মহল আছে, সাহিত্যিকদের যে আড্ডা আছে, সেখানে আপনাকে অনেক কম দেখা গেছে। সেটা যে আমার কোনো ঔদ্ধত্য বলে জানেন হয়ে ওঠেনি, আমি তাতে সন্তুষ্ট। মানে একজন প্রচার বিমুখ মানুষ, যার প্রচার পাঠকরাই করেছেন এবং পাঠকদের ভালোবাসা, তাদের দেওয়া সম্মান, তাদের ভরসা, এই মানুষটির জীবনের, এই সাহিত্যিকের জীবনের পরম পাওয়া, পরম সম্মান। আজকে এখানে এসে কিরকম লাগলো সেটা একটু বলুন। আপনারা কত সুন্দর সুন্দর সংবাদ দিলেন, যেগুলো আমি আশা করেছি, বলাটা ঠিক হবে না, নানা আশঙ্কা আমার দূর করে দিয়েছে। সব সময় মনে হচ্ছে এইটাই বলে শেষ, আর আমার দ্বারা কিছু হবে না। এর জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমাদের প্রণাম আপনার প্রতি। হ্যাঁ, আপনার কৃতজ্ঞতা না, আপনার ভালোবাসা আমাদের সকলের জন্য এবং সমস্ত পাঠক, সমস্ত শ্রোতার জন্য, আগামী দিনের পাঠেও তারা আসলে আপনারই পাঠক, আপনারই শ্রোতা আজকের অনুষ্ঠানে। আজকের দিনে বিশেষ করে যেটা বলতে ইচ্ছে করে যে আমাদের সাহিত্য মানুষকে আনন্দ দেবে, ভরসা দেবে এবং বৃহত্তর জীবনে নিয়ে যাওয়ার পথে উৎসাহ দেবে, এটা অত সহজে নষ্ট হওয়ার নয়। আজকের এই ভাষা দিবসে দাঁড়িয়ে এই কথার পরে হয়তো আর কোনো কথা হতে পারে না।
আপনাকে আরো একবার আমাদের সকলের পক্ষ থেকে প্রণাম জানাই এবং শ্রোতাদের পক্ষ থেকে ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা আপনার জন্য।